সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি দীপ্ত কৃষি সংলাপে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস অ্যান্ড কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সেল। প্রিয় দর্শক, আমরা জানি যে অতি সম্প্রতি ঘটে গেল বাংলাদেশে একটি চমৎকার ঘটনা। সেটি হচ্ছে কৃষিক্ষেত্রে যারা প্রথিতযশা ব্যক্তি আছেন এরকম 23 জনকে এআইপি সম্মাননা প্রদান করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তরফ থেকে গত 2 বছর ধরেই কিন্তু এরকম সম্মাননা প্রদান করা হচ্ছে, বিশেষ করে যারা কৃষিক্ষেত্রে প্রথিতযশা ব্যক্তি আছেন, যারা আলো ছড়ান এবং আলোকিত করেন বাংলাদেশের কৃষিকে। এরকমই একজন ব্যক্তি আমাদের সামনে উপস্থিত আছেন, যিনি ডক্টর আনসারী, এসিআইয়ের এগ্রি বিজনেসের যিনি প্রেসিডেন্ট। আমরা তার সাথে কথা বলবো আজকে পুরো সময়টা ধরে এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব এই বিষয়গুলো, পাশাপাশি কৃষি ব্যবসা এবং নতুন নতুন যে ধারণা, নতুন নতুন যে দৃষ্টিভঙ্গি, সেগুলোকে নিয়ে। ডক্টর আনসারী, আপনাকে অভিনন্দন। আপনি খুবই চমৎকার একটি অর্জন করেছেন, যদিও আমরা অনেকেই বলছিলাম যে এই অর্জনটি হয়তো খুব বিলম্বিত, কারণ আপনি অনেক দিন থেকে আলোকিত মানুষ এবং অনেক দিন ধরেই আপনি আমাদের কৃষিকে সমৃদ্ধ করার পথে অবদান রেখে চলেছেন। তারপরেও একটা পর্যায়ে এসে এ ধরনের স্বীকৃতি নিশ্চয়ই মানুষকে অনুপ্রাণিত করে। আপনি কি একটু বলবেন আপনার প্রতিক্রিয়া কি এই ধরনের স্বীকৃতি পাওয়ার পর? ধন্যবাদ। আমি এই স্বীকৃতি পাওয়ার পরে আমি নিজেকে খুবই আনন্দ বোধ করছি এবং সাথে সাথে আমি অতি উৎসাহিত হয়েছি। তার কারণটা হলো এই যে বাংলাদেশে তো অর্ধেকের বেশি মানুষ কৃষিতে কাজ করে, গ্রামে বাস করে। আর এই কৃষিক্ষেত্রে যে সমস্ত ব্যবসা বাণিজ্য হচ্ছে অথবা যে ধরনের আবিষ্কার বা ইনপুট সাপ্লাই সমস্ত হচ্ছে, এর মধ্যে থেকে যে একজনকে পুরস্কার দেওয়া যায় বাংলাদেশ এই অবস্থাটা সৃষ্টি করার জন্য, আমি মনে করি যে বাংলাদেশ সরকারকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। কারণ এতে সুবিধা হলো এই যে সোসাইটি অনেক উৎসাহিত বোধ করবে এবং কৃষিতে আমি মনে করি মানুষ ঝাঁপিয়ে পড়বে। আমি গত 40 বছর ধরে কৃষিক্ষেত্রে কাজ করি এবং আমার প্রথম থেকে আমার একটা প্ল্যান ছিল যে এই দেশে যেহেতু অর্ধেকের বেশি লোক কৃষিকাজে সম্পৃক্ত, এদেশের মানুষ যদি সমৃদ্ধশালী না হয় তাহলে দেশ কিন্তু সমৃদ্ধশালী হবে না। জি, এবং আসলেই আপনি গত 40 বছরে যে কাজগুলো করেছেন সে কাজের কোনো তুলনা হয় না। এবং বিশেষ করে যারা কৃষিক্ষেত্রে আছেন, যারা কৃষিতে কাজ করেন, তারা প্রত্যেকেই আপনাকে এক নামে চেনেন এবং আপনার যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানের যে কর্মকাণ্ড এবং আপনার যে কর্মকাণ্ড, সব কিছুই কিন্তু আসলে বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে অবদান রেখেছে। আমি একটি ছোট্ট কথা আপনাকে মাঝে জিজ্ঞেস করতে চাই। আপনারা তো 23 জন পেয়েছেন, তার মধ্যে নিশ্চয়ই ডক্টর আনসারী একজন, একদম মানে খুবই বলা চলে যে উপযুক্ত একজন ব্যক্তি। কিন্তু আমাদের অনেক ক্ষুদ্র সামাজিক এবং মাঝারি পর্যায়ের উদ্যোক্তারাও কিন্তু এর মধ্যে আছেন। আপনি কি বলবেন যে তাদের কাঠামোটা কেমন ছিল, মানে কী ধরনের মানুষ এই কাজের ক্ষেত্রে এই ধরনের স্বীকৃতি পান? আমরা যেটা দেখলাম এই বছরে যে কৃষিতে যে সম্মানিত করা হয়েছে যে সমস্ত ব্যক্তিদের, বেশ কয়েকটা ক্যাটাগরি ছিল, প্রায় 4-5টা ক্যাটাগরি ছিল এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে 4-5 জন করে পুরস্কার পেয়েছে। এখানে ক্ষুদ্র থেকে অনেক বড় ব্যবসায়িক পর্যন্ত কিন্তু এই পুরস্কার পেয়েছে। মিডিয়া ব্যক্তিত্ব পুরস্কারটা পেয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখেছি যারা ছোট ছোট খামারি, তারাও পুরস্কৃত হয়েছে। এখানে কিন্তু মোটামুটিভাবে আমাদের কৃষিতে বা আমাদের সমাজের অ্যাক্রস অল দা পয়েন্টকে টাচ করা হয়েছে। খুবই চমৎকার কথা। কারণ এটা ঠিক যে অনেকেই হয়তো মনে করতে পারেন বা মনে করেন যে এটি হয়তো শুধুমাত্র বিখ্যাত উদ্যোক্তাদেরকেই শুধুমাত্র নির্বাচিত করা হয়, কিন্তু তৃণমূলের যে উদ্যোক্তা, যে কৃষক, যে পরিশ্রম করেন, সৃজনশীলতাকে দিয়ে কৃষিকে এগিয়ে নিয়ে যান, তারাও এটার আওতার ভিতরে রয়েছে। এবং খুবই চমৎকার তথ্যটি আপনি তুলে ধরলেন। এবং আপনি যে কথাটা বলছিলেন যে এটির একটি সামাজিক প্রতিক্রিয়া আছে, সামাজিক অবদান আছে, আপনি এই কথাটিকে যদি আবার একটু বলেন আমাদেরকে যে কি গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি পালন করতে পারবেন এই অর্জনের পর? না, আমি যেটা পরিষ্কার বুঝি যে আমার এই প্রায় 40 বছরের বেশি অভিজ্ঞতা কৃষিতে কাজ করা এবং যে ইন্সপিরেশন, সেখানে একটা জিনিস কাজ করছিল, এই দেশের কৃষককে সমৃদ্ধশালী করতে হবে এবং এই সমৃদ্ধশালী করতে গেলে আমাদের কৃষক বা খামারি, তাদের টেকনোলজি লাগবে, ইনপুট লাগবে এবং ভালো প্র্যাকটিস লাগবে। এই কাজগুলি কিন্তু আমি এত বছর ধরে করে আসছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের কৃষক টেকনোলজি ব্যবহার করার ফলে, ভালো প্র্যাকটিস করার ফলে তাদের আপনার উৎপাদনশীলতা বাড়ছে এবং উৎপাদনশীলতা বাড়ার সাথে সাথে কিন্তু তাদের কিন্তু লাভবান হচ্ছে এবং অনেকেরই কিন্তু সমৃদ্ধিশালী করে ফেলছে। তো এখন যেটা হচ্ছে যে এখনও কিন্তু আমাদের দেশের খামারি বা কৃষক 40 ভাগও কিন্তু সমৃদ্ধিশালী হয়নি।
সে পর্যন্ত আমাদের যেতে হবে, তাহলে দেখা যাবে যে ওভারঅল দেশের যে ইকোনমি সেখানে ইম্প্যাক্টফুল হবে, খাদ্য সরবরাহকে নিশ্চিত হবে এবং আমাদের অনেক খামারি, নতুন নতুন খামারি এখানে সংযুক্ত হবে, নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং দেখা যাবে যে কৃষি একটা ভালো সম্মানজনক পেশায় পরিণত হবে। গত কয়েক দশক ধরে আমরা যেটা দেখছি যে কৃষি উদ্যোক্তা মানে এখানে কিন্তু একটা গুণগত পরিবর্তন হয়েছে। আমাদের অনেক মহিলা উদ্যোক্তা তৈরি হয়েছে, বিশেষ করে যারা নাকি নিজেরা এটাকে ম্যানেজারের রোল প্লে করছেন, বিশেষ করে গ্রাম অঞ্চলে এরকম অনেক উদ্যোক্তা আমরা দেখতে পাই। অনেক তরুণ শিক্ষিত ছেলে মেয়ে তারাও কিন্তু কৃষি ক্ষেত্রে চলে আসছেন, বিশেষ করে কোভিডের সময় যখন নাকি একটা প্রতিকূল অবস্থা চলছিল তখন অনেকেই কিন্তু কৃষিতে নতুন করে নিজেদেরকে নিয়োজিত করেন। এই যে গুণগত পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, মানে কৃষক বলতে যে চেহারাটি আমাদের সামনে ভেসে ওঠে সেইটার একটি পরিবর্তন কিন্তু হয়েছে। আপনি এটাকে কিভাবে দেখেন? না, এটা অবশ্যই হয়েছে। আমরা দেখতে পাই যে এখন আমরা যদি বলি ক্রপ এগ্রিকালচারের কথা, আমরা যদি বলি আপনার ডেয়ারি ফার্মের কথা, আমরা যদি বলি মাছের কথা অথবা যদি মুরগির কথা, সর্বক্ষেত্রে আমরা দেখছি এত বড় দেশের প্রায় এত বড় একটা কনজিউমার বেজ, সেখানে আমাদের দেশের মানুষের কিন্তু পারচেজ পাওয়ার বেড়েছে, পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, ইনকাম বাড়ার সাথে সাথে তারা কিনে খেতে পারছে। আমাদের দেশের খামারিরা যারা এই সমস্ত পণ্য উৎপাদন করছে তারাও বিক্রি করতে পারছে এবং ভালো দামে বিক্রি করতে পারছে এবং প্রফিটেবলি বিক্রি করতে পারছে। এটা একটা হিউজ সোশ্যাল ট্রান্সফরমেশন বা ইকোনমিক ট্রান্সফরমেশন হয়েছে। এটার কন্টিনিউ করবে, কারণ আমাদের দেশের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, আমাদের দেশের মধ্যবিত্তের সংখ্যাও বাড়ছে। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশে কৃষি বাজার একটা অনেক বড় একটা বাজার তৈরি হচ্ছে। ফলে আমাদের দেশের যারা উদ্যোক্তা আছে, যারা নতুন করে এই উদ্যোক্তাতে জয়েন করছেন অথবা আগে যারা উদ্যোক্তা আছেন, সবাই কিন্তু অনেক ভালো কাজ করছে এবং সেখান থেকে তারা প্রফিটেবল হচ্ছে, সেলফ এমপ্লয়মেন্ট হচ্ছে এবং ওভারঅল তারা ইকোনমিক্যালি সমৃদ্ধশালী হচ্ছে। আমার মনে হয় এটা কন্টিনিউ করবে দেশে। আনসারী সাহেব, আপনার কাছ থেকে যেটা শুনছিলাম যে আমাদের অর্থনৈতিক গতিশীলতা বাড়ছে, কৃষিক্ষেত্রে বিনিয়োগ বাড়ছে, মেধার বিনিয়োগ বাড়ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাড়ছে, কিন্তু আমাদের মানুষের ভেতরে কিন্তু এক ধরনের অসন্তুষ্টিও আছে। অনেকেই কিন্তু কৃষির ক্ষেত্রে যে সফলতাটি আছে সেটি যেমন আছে, কিন্তু একটু জিনিসপত্রের দাম একটু বেড়ে গেলে, কৃষি পণ্যের দাম বেড়ে গেলে মানুষের ভিতরে একটু বিরক্তি মনে হয় বেড়ে যায়। কৃষকের মুনাফার চেয়ে মনে হয় নিজের ভোগের জায়গাটিকে আমরা একটু প্রধান করে দেখি। আপনি জিনিসটাকে কিভাবে বলবেন? না, এটা আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি যে মাঝে মধ্যে যখন পণ্যের দাম বেড়ে যাচ্ছে তখন মিডিয়া এটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করছে এবং এটা আমাদের যে প্রান্তিক খামারি অথবা প্রান্তিক যারা ভোক্তা সবার কাছে কিন্তু এটা পৌঁছে যাচ্ছে। ফলে জিনিসটা আমরা ডমিনেটলি লক্ষ্য করছি। তবে এটাও ঠিক যে যখন কৃষি পণ্যের দাম বেড়ে যাবে তাতে কৃষকেরা কিন্তু উৎসাহিত হবে। উৎসাহিত হলে সুবিধা হবে এই, তারা নতুন নতুন টেকনোলজি ব্যবহার করবে এবং টেকনোলজি ব্যবহার করলে তাদের প্রোডাক্টিভিটি বাড়বে। আর কিন্তু মধ্যবিত্তের তো একটু প্রাণান্ত অবস্থা। সেটা ঠিক আছে, তো যখন তার প্রোডাক্টিভিটি বাড়বে তখন কস্ট অফ প্রোডাকশন কমে যাবে, তখন কিন্তু সে কম দামে বিক্রি করে লাভ করতে পারবে। আর আমাদের দেশে যে ভোক্তা আছে তারা কিন্তু একটা ভালো দামে কিনে খেতে পারবে। তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কৃষি উৎপাদনই যথেষ্ট না, কারণ আমরা কৃষি ভ্যালু চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কৃষি খাদ্য ভ্যালু চেন এই জিনিসটা কিন্তু আমাদের দেশে এখনও এস্টাবলিশড হয়নি। স্বাধীনতার পরে অনেক বছর ধরে আমরা যেটা দেখছি যে কৃষিক্ষেত্রে কিন্তু উৎপাদন বাড়ছে এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের অবস্থান অনেক ভালো, অনেক ফসলে, অনেক কার্যক্রমে, কিন্তু এটাও যথেষ্ট নয়। এই জন্য আমাদের কৃষিতে যেটা করতে হবে, ব্রিডিং থেকে শুরু করে টেবিল পর্যন্ত প্রত্যেকটা স্টেজে ব্রিডিং, তারপরে আপনার প্র্যাকটিসেস, তারপরে হচ্ছে আপনার ইনপুট, তারপর টেকনোলজি, তারপর পোস্ট হারভেস্ট, প্রসেসিং এবং ফরওয়ার্ড লিঙ্কেজ অর্থাৎ রিটেল চেন, এই পুরো নেটওয়ার্কটা যদি এস্টাবলিশ করতে পারি তখন দেখা যাবে প্রাইসের স্টেবিলিটি আসবে এবং আলটিমেটলি খামারিরা যা প্রোডাকশন করবে তারা বিক্রি করার জায়গা পাবে, আর যারা এইসব জায়গাকে প্রসেস করবে তারা যথেষ্ট র মেটেরিয়াল পাবে, প্রসেস করবে এবং রিটেল চেনে যখন এই প্রোডাক্টগুলো যাবে তখন একটা ফিক্সড প্রাইসে আমাদের ভোক্তারা কিনে খেতে পারবে। তাতে দেখা যাবে দিনে রাতে অথবা সপ্তাহে বা পরের সপ্তাহে কিন্তু দামটা বাড়বে না। মানে আপনি যেটা বলতে চাইছেন যে কিছুটা সময় আমাদেরকে দিতে হবে যাতে আমাদের এই সেক্টরের যে মানুষজন আছেন তারা যত মানে নিজেদের দক্ষতাকে বাড়াতে পারেন এবং উৎপাদনশীলতাকে বাড়াতে পারেন। একটা কথা কি আপনি বলবেন কিনা যে আমাদের যে তৃণমূলের ক্ষুদ্র কৃষক, একদম প্রান্তিক পর্যায়ের কৃষকরা আছে, তারা কিভাবে নিজেদের দক্ষতাকে বাড়াতে পারে? কারণ এটা তো ঠিক যে একজন যাদের একটু পুঁজি আছে, যারা একটু প্রযুক্তিকে আহরণ করতে পারেন বা গ্রহণ করতে পারেন, তারা যেরকমভাবে মুনাফাটা
করতে পারেন, অনেক সময় ক্ষুদ্র বা প্রান্তিক কৃষকরা কিন্তু সেটা পারেন না, সেই জায়গাটিতে আমাদের কিছু করার আছে কিনা? না, দক্ষতা বাড়ার কথাটা যেটা বলেছেন, এই দেশে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। তার কারণ হলো এই যে আমাদের দেশে 3 ধরনের খামারি আছে। টপ অফ দ্য লর্ড, যারা একেবারে উপরের শ্রেণীর খামারি, যারা মোটামুটিভাবে নতুন টেকনোলজি নেয়, যারা নতুনভাবে শেখে এবং নতুন কিছু ট্রাই করে দেখে। মাঝারি খামারি আছে, যারা প্রথম শ্রেণীর খামারি যারা আছে তাদেরকে দেখে শিখে এবং পরের বছর ট্রাই করে। আর প্রান্তিক যারা আছে তারা দেখে, বছরের পর বছর দেখে, যখন তারা কনফিডেন্স পায় তখন এই কাজটা করে। তো এই যে কাজটা 3 থেকে 4 বছর বা 5 বছর মধ্যে এই যে পেনিট্রেশনের যে টাইমটা লাগলো, এখানে কিন্তু আমাদের অনেক লস হয়ে যাচ্ছে এবং এই দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু এটা অনেক অনেক বড় অন্তরায়। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের দেশে যে সমস্ত এক্সটেনশন ওয়ার্কার আছে প্রাইভেট সেক্টরে অথবা সরকারি জায়গাতে অথবা ডিজিটাল প্ল্যাটফর্মে, আমাদেরকে অনেক ইফিশিয়েন্টলি, অনেক সুন্দরভাবে আমাদের এই সমস্ত প্যাকেজ বানাতে হবে, যেটা দিয়ে আমরা কমিউনিকেট করতে পারবো, শেখাতে পারবো। আমাদের খামারিকে যদি শেখাতে পারি তাহলে তাদের দক্ষতা বাড়বে, দক্ষতা বাড়ার সাথে সাথে তারা এগুলোকে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করলে তাদের প্রোডাক্টিভিটি বাড়বে। খুবই ভালো কথা বলেছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে 2টা জায়গায় মিসিং লিঙ্ক আছে আর কি, আপনি আমার সাথে একমত হবেন কিনা। প্রথমত হচ্ছে যে আমাদের কৃষক ভাইরা যে উৎপাদন করেন সেটির বিপণন করতে গিয়ে তারা কিন্তু নিজেদের বার্গেনিং ক্যাপাসিটিটা এত কম থাকে যে তারা সেখানে খুব একটা বেশি লাভ করতে পারেন না এবং মার্কেট সিস্টেমে তাদের অবস্থানটা খুবই দুর্বল। এই একটা জায়গা। আরেকটা হচ্ছে যে যখন ইনপুট তারা পান, ইনপুট তো কিনতে হয়, কেনার জন্য তাদের একটা ক্যাপিটাল সাপোর্ট লাগে এবং এই ক্যাপিটালটা অনেক সময় তারা দাদনের মাধ্যমে হোক বা অন্য মানে এমনভাবে তারা হয়তো সংগ্রহ করেন, সেখানেও কিন্তু তাদের কস্টিংটা অনেক বেড়ে যায়। এই 2টি জায়গা কিন্তু আমাদের সকল ক্ষেত্রেই মনে হয় যে একটা গ্যাপের মধ্যে রয়ে গেছে। এই 2টি জায়গায় কি কোনো পরিবর্তন করা যায় না, বা আপনি কি আমার সাথে একমত এই বিষয়ে? যে আপনার সাথে পুরোপুরি একমত। অ্যাকচুয়ালি প্রথম প্রশ্নটা যেটা ছিল যে আমাদের দেশের খামারিরা যখন বিক্রি করতে যাচ্ছে তখন উপযুক্ত জায়গা বা প্রাইস পাচ্ছে না। আমি একটু আগে কিন্তু ভ্যালু চেনের কথা বলেছেন। আজকে যদি খাদ্য ভ্যালু চেনটা পুরোপুরিভাবে এস্টাবলিশ থাকতো তাহলে সুবিধা হতো এই, আমাদের খামারিরা মার্কেট প্লেসে সুন্দরভাবে তার পণ্যগুলো নিয়ে এসে বিক্রি করতে পারতো একটা ভালো প্রাইস। যারা এদেশে প্রসেস করে তারা এইসব জায়গা থেকে ইনপুট কিনে কিন্তু প্রসেস করতে পারতো। তাতে সুবিধা ছিল যে একটা মোটামুটি একটা স্ট্যাটিক প্রাইস থাকতো। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। আমি ছোট একটা এক্সাম্পল দিই, সিঙ্গাপুর। সেখানে কিন্তু 1 কেজি ধানও হয় না, সবজিও হয় না। তারা কি করছে? বাইরে থেকে আমদানি করছে। তাহলে তাদের ভ্যালু চেনটা কি? তাদের ভ্যালু চেন হলো পোর্ট থেকে শুরু করে স্টোরেজ, প্রসেসিং এবং মার্কেট প্লেস নেওয়ার জন্য পুরোপুরিভাবে একটা ভ্যালু চেন এস্টাবলিশ করেছে, যার কারণে মোটামুটিভাবে সারা বছরে একটা স্ট্যাটিক প্রাইসে কিন্তু পণ্য বিক্রি হচ্ছে। যারা আমদানি করছে তারাও বিক্রি করছে বছরে ভালো প্রাইসে, আর যারা রিটেল চ্যানেলে বিক্রি করছে তারাও মোটামুটি একটা স্টেবল প্রাইসে বিক্রি করছে। আর ওই দেশের মানুষ কিন্তু যারা ভোক্তা তারা ভালো প্রাইসে কিনে খেতে পারছে। তো আপনার প্রথম প্রশ্ন যেটা ছিল, আমাদের দেশের খামারিরা যে মার্কেটে নিয়ে গেল একটা পণ্য, তারা ভালো প্রাইসে বেচছে না অথবা বিক্রি করতে পারছে না। আমরা যতদিন পর্যন্ত এই ভ্যালু চেনটা এস্টাবলিশ করতে না পারবো ততদিন পর্যন্ত এই সাফারিংটা থাকবে। আমি মনে করি যেহেতু ওভারঅল কনজিউমার বেসটা অনেক বড়, যেহেতু ইনভেস্টমেন্টও আসছে, এটা হয়তো খুব শীঘ্রই এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর ক্যাপিটালের কথাটা যেটা বললাম, ক্যাপিটালের ব্যাপারটা আপনি যেটা বলছিলেন যে আপনি তো ভালো জানেন যে এদেশে প্রায় 1 লক্ষেরও বেশি কিন্তু রিটেলার আছে, ইনপুট সেলার। আমাদের দেশের খামারদের তো ইনপুটের দরকার, সিড থেকে আরম্ভ করে এভরিথিং ইনপুট লাগে। তো এই ইনপুট সেলাররা কিন্তু ক্রেডিটে, সিজনাল ক্রেডিটে প্রোডাক্টগুলো বিক্রি করে উইদাউট চার্জিং অ্যান ইন্টারেস্ট। আর এই ইনপুট সেলাররা কিন্তু ক্রেডিট পায় কোম্পানিগুলোর কাছে, আর কোম্পানি কিন্তু টাকা বড় করে ব্যাংকের কাছে। তাহলে এই একটা কিন্তু একটা ভালো একটা চেন এস্টাবলিশড হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে মোস্ট অফ দ্য ক্ষেত্রে ভালো বা সাকসেসফুল ফার্মার যারা আছে তারা তো ক্রেডিটে তারা ইনপুট পাচ্ছে এবং তারা প্রোডাকশন করার পরে এটা বিক্রি করে সরবরাহ করছে। সেক্ষেত্রে আমি মনে করবো না যে খুব একটা অন্তরা আছে। একটা বড় অন্তরা আছে এই যে আমাদের দেশে ছোটো বড়ো তো অনেক কোম্পানি আছে, হয়তো অনেক বড় কোম্পানিগুলো যাদের ক্যাশ ফ্লো ভালো, যারা প্রফিট করে, যাদের ক্রেডিবিলিটি আছে, তারা হয়তো ব্যাংক থেকে লোন পাচ্ছে, আর ছোটো কোম্পানিগুলো ব্যাংক থেকে অনেক ক্ষেত্রে লোন পায় না। সেক্ষেত্রে আমি বলবো যে এমন একটা ব্যবস্থা আনা যারা ইনপুট সেল করে বা আমদানি করে বা যারা মার্কেটিং করে, এসব কোম্পানিগুলো যেন আপনার অ্যাক্সেস টু দ্য ফান্ড থাকে, তাহলে সুবিধা হবে যে একেবারে প্রান্তিক খামারিরা কিন্তু লোনে সমস্ত ইনপুট পাবে, তারা এগুলো উৎপাদন করবে, তারা ফসল, এবং এইসব ফসল কিন্তু বিক্রি করে তারা টাকাটা শোধ করবে। খুবই ভালো কথা বলেছেন যে আসলে মানে আমাদের ঋণের প্রবাহটি উদ্যোক্তাদের কাছে যাওয়া দরকার, যেটা ক্ষুদ্র রিটেইলার যারা আছেন তাদের কাছে যেমন যেতে পারে, আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা যারা তাদের কাছেও যেতে পারে, এবং সেটা যদি ব্যাংকের থেকে সরাসরি যায় তাহলে তারা এক্ষেত্রেও এক ধরনের প্রতিবন্ধকতাকে মানে উতরাতে পারবে। আমি মাঝে মাঝে একটা কথা বলি যে আমাদের দেশে
কৃষি উদ্যোক্তা ফাউন্ডেশন হওয়া উচিত। তাতে সুবিধা হবে যারা ইয়াং ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে বেরিয়ে আসছে, প্রতি বছর প্রায় 10 লক্ষের বেশি ছাত্র বেরোচ্ছে, তো সবাই তো কাজ পাবে না, তো তাদের কী করতে হবে? ব্যবসা করতে হবে। আর সব ব্যবসা কিন্তু এদেশে হবে না। কৃষি ব্যবসাটা খুব সহজ, 3 মাস 4 মাসের সাইকেলে টাকা রিটার্ন আসে। আমরা কৃষি উদ্যোক্তা ফাউন্ডেশন বলে যদি একটা অর্গানাইজেশন বিল্ড করতে পারি, তাহলে সুবিধা হবে এই ফাউন্ডেশন এই উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ দেবে এবং এই ফাউন্ডেশন এই উদ্যোক্তাদেরকে ঋণ দিবে। ফলে সুবিধা হবে এই উদ্যোক্তারা কিন্তু প্রশিক্ষণ পাওয়ার পরে ঋণের টাকা দিয়ে তারা কিন্তু কৃষিকাজ করবে, শাকসবজি করবে, ফল করবে, দুধ করবে, মাছ করবে, মুরগি করবে, এবং দেখা যাবে যে আলটিমেটলি তার যেমন একদিকে সেলফ এমপ্লয়মেন্ট হচ্ছে, আরেকদিকে দেশের কিন্তু খাদ্য ব্যবস্থাটা সুসংগঠিত হচ্ছে, এবং দেখা যাবে যে ওভারঅল ইকোনমিটা কিন্তু এরা কন্ট্রিবিউট করতে পারবে। এই যে কৃষি উদ্যোক্তা সেল তৈরি করার একটা চিন্তা ওই মুহূর্তে কৃষি মন্ত্রণালয় থেকে করা হয়েছিল, আপনি যেহেতু কৃষি মন্ত্রণালয়ের সাথে নানা রকমের কর্মকাণ্ডে যুক্ত থাকেন এবং আপনি নিশ্চয়ই আপডেটটা জানেন যে আসলে সেই ক্ষেত্রে কি কোনো রকমের উদ্যোগ নেওয়া হয়েছে নাকি ঘোষণাতেই রয়ে গেছে? না, এরকম একটা আইডিয়া আলোচনা করা হয়েছিল, সাবসিকুয়েন্টলি বলা হয়েছিল এটাকে আগিয়ে নিয়ে যাবে। এখন পর্যন্ত আমার মনে হয় না যে এটা খুব একটা এগিয়েছে। তার কারণও থাকতে পারে যে যেহেতু আমাদের একটা রিসেশন চলছে গত 2-3 বছর ধরে, এই সিচুয়েশানে অন্যান্য প্রায়োরিটিগুলো হয়তো বা আগে প্রায়োরিটি পাচ্ছে, এটাকে নিয়ে খুব একটা আগায়নি। তবে আমি মনে করি এটা আগানো উচিত এবং এটা খুব ভালো কাজ হবে, এবং দেশের আমাদের যারা পটেনশিয়াল উদ্যোক্তা তারা সাপোর্ট পাবে, তারা নলেজ পাবে, ফান্ড পাবে। অনেক ক্ষেত্রে যেটা হয় হয়তো বা ট্রেনিং পেলো, ইয়াং ছেলে ইউনিভার্সিটি বা কলেজ থেকে বেরোলো কিন্তু ক্যাপিটাল পাবে না, বিকজ তার ট্রানজ্যাকশান হিস্ট্রি নাই। সেক্ষেত্রে এই উদ্যোক্তারা যদি উদ্যোক্তা ফাউন্ডেশন কাউকে আইডেন্টিফাই করে, ট্রেনিং দেয় এবং দেখে যে তার মধ্যে ব্রিলিয়েন্সি আছে, তাকে কিন্তু লোন দেবে এবং তাকে উদ্যোক্তা বানাবে। আমাদের দেশে ইতিমধ্যেই কিন্তু অনেক অনেক তরুণ ছেলে মেয়েরা আমরা জানি যে তারা কৃষিক্ষেত্রে মানে কাজ করতে আগ্রহী, এবং অনেকের ভেতরেই কিন্তু নতুন নতুন অনেক ধারণা আছে। আপনি কি বলবেন কিনা যে আসলে তাদের কোন কোন জিনিসগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে চিন্তা করা উচিত এবং নিজেদেরকে গড়ে তোলার জন্য মানে কৃষিক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত আমাদের তরুণ উদ্যোক্তা যারা সম্ভাব্য তাদের জন্য? না, যারা সম্ভাব্য তরুণ উদ্যোক্তা তাদের পক্ষে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রায়োরিটি হলো যে ফার্স্ট ক্যাশ সাইকেলে যে সমস্ত ব্যবসাগুলো হয় সেগুলো থেকে শুরু করা উচিত। লাইক সবজি বাগান করলো একটা, লাইক চিকেন ফার্ম করলো যেখানে 35 থেকে 40 দিনের সাইকেলে কিন্তু মাংস উৎপাদন করা সম্ভব। একইভাবে সিমিলার কাইন্ড অফ অ্যাক্টিভিটিজ আছে, লাইক মাছে হয়তো 3 থেকে 4 মাসের মধ্যে একটা জায়গা থেকে যখন সাকসেসফুল হবে তখন তার মধ্যে কনফিডেন্স বিল্ড করবে, তারপর ক্যাশ জেনারেশন হবে এবং আলটিমেটলি তখন সেকেন্ডটাতে সে ইনভেস্টমেন্ট করতে পারবে। এভাবে কিন্তু ওভারঅল তার ব্যবসাটা প্রপাগেশন হবে এবং সে সাকসেসফুলি কিন্তু একজন ভালো সাকসেসফুল উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে। আপনার কাছে আরেকটা বিষয় আমরা জানতে চাই যে বাংলাদেশে কৃষি ব্যবসার ক্ষেত্রে আপনারা যারা বড় উদ্যোক্তা আছেন তারাও দেখছেন, ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে তারাও দেখছে, প্রধানত চ্যালেঞ্জটা কি মনে হয়? যে আমাদের তো জলবায়ু পরিবর্তনজনিত নানা রকমের সংকট আছে, এটা আমাদের অনেক সময় প্রেডিকশন করা যায় না। এবছর যেমন তাপপ্রবাহটা হলো, আবার ঝড় বৃষ্টি বন্যা মানে নানা রকমের বিষয় আছে। পাশাপাশি কিন্তু আমাদের বিহেভিয়ার মানে আমাদের যে আচরণগত বিষয় সেক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা আছে। আপনি কোনটাকে কিভাবে দেখেন আর কি, চ্যালেঞ্জটা কোথায়? এখন যদি বলেন যে একটা স্ট্রাকচার এগ্রিকালচার কোম্পানি বা এগ্রিবিজনেস কোম্পানির জন্য অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে যেটা আপনি উল্লেখ করছিলেন আবহাওয়া। কারণ আবহাওয়াজনিত কারণে যদি দেখা গেল যে আমরা যে পরিমাণে ক্রেডিট এক্সটেন্ড করছি ডিলারের থ্রু দিয়ে টু দ্য ফার্মার, ফসল হলো না বা ফসল মার গেল, যেহেতু ইন্স্যুরেন্সের কোনো ব্যবস্থা নেই সেক্ষেত্রে টাকা রিটার্ন পাওয়াটা খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে ইন ফিউচার। তারপরে এই চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে যে নতুন নতুন টেকনোলজি দিতে হবে, যে সমস্ত টেকনোলজি এই চ্যালেঞ্জের এগেনস্টে স্ট্যান্ড করে কিন্তু আউটপুট দিতে পারবে, এই ধরনের টেকনোলজি এখন পর্যন্ত পুরোপুরিভাবে এখনও আসেনি, অন দ্য ওয়ে আছে। এই সমস্ত টেকনোলজি যত কুইকলি এক্সপ্লোর করা যাবে, ইনোভেট করা যাবে, তত তাড়াতাড়ি কিন্তু এগুলো আমরা খামারিদের কাছে দিতে পারবো এবং সেখান থেকে রিটার্ন পাওয়া খুব সহজ হবে। সেক্ষেত্রে তো আমাদের গবেষণার ক্ষেত্রে বিনিয়োগটা বেশি করে। এক্স্যাক্টলি। তো প্রাইভেট সেক্টরে গবেষণার বিনিয়োগটা তেমন আসেনি দেশে, কিছুটা হয়েছে, ছোট ছোট কিছু কোম্পানি বা অনেক বড় কোম্পানি ছোট ছোট ইনভেস্টমেন্ট করেছে। আমি মনে করি সরকারের সাপোর্ট দেওয়া উচিত এসব জায়গাতে। কীভাবে? হয়তো 100টা কোম্পানি সিলেক্ট করা হলো মাল্টিপল সেক্টরে, কোনো জায়গাতে মাঠ ফসলে, কোথাও হয়তো সবজিতে বা ক্যাশ ক্রপে, কোথাও ফলে, অথবা আপনার ক্যাটল ফার্মে, অথবা এগ প্রোডাকশানে। তাতে দেখা যাবে যে এই কোম্পানিগুলো বড় করতে পারবে সরকারের কাছ থেকে একেবারে জিরো ইন্টারেস্টে এবং উইথ এ প্রপার সিকিউরিটি। 10 বছর পরে তারা যখন মোটামুটিভাবে একটা ফাইন্যান্সিয়ালি
মানে সলভেন্ট হয়ে যাবে, যখন এই সমস্ত ইনোভেশনের রেজাল্টগুলো যখন মাঠে দিতে পারবে, যখন রেভিনিউ জেনারেশন হবে, তখন এই টাকাগুলো ফেরত দেবে। এই স্কিমটা যদি আমরা শুরু করতে পারি, তাহলে দেখা যাবে যে প্রাইভেট সেক্টর বাহির থেকে অনেক রেডি আপনার ইনোভেশন প্রোডাক্ট নিয়ে আসতে পারবে, লোকালি ট্রায়াল করে কিন্তু মাঠে দিয়ে দিতে পারবে। বাইরের কোম্পানিগুলো দেবেই কারণে গ্লোবালি কিন্তু প্রাইভেট সেক্টরে বেশি রিসার্চ ইনভেস্টমেন্ট হচ্ছে। যেহেতু লোকাল কোম্পানিকে তারা যদি এই সমস্ত আপনার এই ইনোভেশন প্রোডাক্টগুলো দেয়, তাতে তারা রয়্যালটি পাবে, সরকারের কাছে তো অতটা রয়্যালটি পাবে না। সেক্ষেত্রে প্রাইভেট সেক্টরের ক্যাপাসিটি বিল্ড করতে পারলে খুব কুইকলি আমাদের যে এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জগুলো আছে, এই টেকনোলজিক্যাল, এগুলো কিন্তু আমার মনে হয় সলভ করা সম্ভব হবে। খুবই চমৎকার করে আপনি বললেন, যদিও কৃষি একটা বহুমাত্রিক বিষয়, আরও অনেক বিষয় আলোচনার ছিল এবং আমরা মেকানাইজেশন নিয়ে কথা বলতে পারতাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলতে পারতাম, কিন্তু আজকে আর সময় হবে না। আপনাকে নিশ্চয়ই অন্য কোনো সময় আবারও আপনার সাথে কথা হবে এবং আমরা চাইবো যে আপনি যে পরামর্শগুলো দিলেন এবং আপনি যে ধারণাগুলোকে আজকে সবার সামনে তুলে ধরলেন, সেই ধারণাগুলো নিশ্চয়ই আরও অন্যকে আলোকিত করবে এবং সকলে একটু নতুন করে ভাববেন। কারণ কৃষি একটি বিজ্ঞান এবং কৃষি একটি নিয়ত পরিবর্তনশীল বিজ্ঞান। এই পরিবর্তনশীলতার সাথে যদি আমরা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে না পারি, তাহলে নিশ্চয়ই আমরা কৃষিতে আগামী দিনের চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারবো না। এবং আমাদের যে সফলতা, সে সফলতা আসলে আপনাদের মতো উদ্যোক্তাদের কারণে, আমাদের গবেষণা এবং সম্প্রসারণ কার্যক্রমের মধ্য দিয়ে হয়েছে। আগামীতেও এই কর্মকাণ্ড চলবে এবং আমরা সেই সফলতাকে নিশ্চিত করতে পারবো। ডক্টর আনসারী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অভিনন্দন আমাদের সাথে থাকবার জন্য। প্রিয় দর্শক, আসলে ডক্টর আনসারীর কাছ থেকে আমরা অনেক বিষয় জানলাম এবং যেগুলো জানলাম সেগুলো হয়তো আমাদেরকে নতুন করে ভাবনার খোরাক করে দেবে। আমরা হয়তো বা কৃষিকে আরেকটু অন্যরকমভাবে ভাবতে শিখব। আমরা কৃষিকে মানে আদিমকালের যে কৃষি পেশা, সেই পেশার চেয়ে একটি মহান মর্যাদাশীল পেশা হিসেবে ভাবতে শিখব এবং আমরা চাই এরকম করেই কৃষি এগিয়ে যাবে এবং কৃষিতে নতুন নতুন উদ্যোক্তা আসবে, নতুন নতুন ভাবনা আসবে, নতুন নতুন চিন্তা আসবে এবং তার মধ্য দিয়ে আমরা সমৃদ্ধ হব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।